দাঁড়ান মহারাজা, সারাদিন কই থাকেন? আপনার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। শোন, তোর মতো আমি আজাইরা ঘুরে বেড়াই না, হ্যাঁ? আমার কাজ আছে, আমি সারাদিন কাজে থাকি। হ, তা তো দেখতেই পাইতেছি। এই ছোটবেলা থেকে দেখতেছি চাচি আম্মা তোমার দিয়া ঘরের সব কাম করায়। একটা কাজের লোকের ততটুক দাম আছে যতটুক তোমার নাই। আচ্ছা, তোমার কি খারাপ লাগে না? তোমার সৎমারে যদি সামনে পাইতাম না, একটা ইচ্ছা মতো। এই খবরদার, তোর সাহস তো কম না? তুই আমার মায়ের নিয়ে উল্টোপাল্টা কথা কইতেছিস। আর শোন, আমি নিজের বাড়িতে কাজ করি, নিজের বাড়িতে কাজ করতে কারো খারাপ লাগে নাকি? আমার তো ভালোই লাগে। এই যে তুমি ওই মহিলারে সারাদিন মা মা বলো, তোমার সামনে ওই মহিলার কিছু বলা যায় না, কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়া যায়। ওই মহিলা কি তোমার একদিনের জন্য নিজের ছেলে মনে করে? যদি তোমার নিজের ছেলেই মনে করতো তাহলে তোমার জীবনটা এইভাবে নষ্ট হইতে দিত না। তুমি তো পড়ালেখা অনেক ভালো ছিলা, তাহলে তোমার পড়ালেখা না করে কেন ক্ষেত খামারিতে কামে লাগাইলো? দেখো তো তার নিজের ছেলের অবস্থান কই আর তোমার অবস্থান কই। তার ছেলের তো ঠিকই বিদেশ পাঠায় দিছে পড়ালেখা করে ডিগ্রি অর্জন করার জন্য। কই, সে তো পারতো তার নিজের ছেলের পাশাপাশি তোমারে পড়াশোনা করার জন্য বিদেশ পাঠাইতে। তা না করে সে তোমার ইচ্ছা করেই অশিক্ষিত বানায় রাখছে, যাতে ঘরের সব কাম তোমারে দিয়া করাইতে পারে। খবরদার, আমার মারে নিয়ে কিন্তু আমি একটা বাজে কথা শুনতে চাই না। তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল। শত হলেও সে আমার মা। আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করুক, ভালো ব্যবহার করুক, তাতে তোর সমস্যা কি? শোন, আমার মায়ের নিয়ে যদি আর কোনোদিন কোনো কথা শুনছি, তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। কথাটা মনে রাখিস। যেই মায়ের জন্য আমার এতগুলো কথা শোনাইলি, দেখিস একদিন এই মাই তোরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা মনে রাখিস। মা, বাবা, মা, কোথায় তোমরা? বাবা, মা। আরে ভাই, ভাই তুই আসছিস? আরে কতদিন পর বিদেশ থেকে আসছিস, হ্যাঁ? আরে আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। এখন এখন আমাকে এলাকার লোক বলবে যে ডাক্তারের বড় ভাই আরে বুকে হয়, কতদিন ধরে বুকে দিন আয়। এই, কে তোর ভাই? কাকে তুই ভাই বলে ডাকছিস? আমি তোর আপন ভাই না, আমি তোর সৎ ভাই। আর তুই যে আমার ভাই এইটা বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে, কারণ একজন ডাক্তারের ভাই সামান্য মূর্খ কৃষক, এইটা যদি এলাকার মানুষ জানে, আমার মান সম্মান সমস্ত কিছু ধোলাই মিশে যাবে। আরে ফকিনি, তোর সাহস কি করে হয় তোর এই নোংরা হাত দিয়ে আমার দামি কোটটা ধরেছিস? এটার দাম কত জানিস? 15,000 টাকা। জীবনে চোখে দেখেছিস? এই চুপ, একদম চুপ। ভুলে যাস না ও তোর বড় ভাই। কারে কি বলতেছিস তুই? তুই আজ যেখানে 15,000 টাকার কুট পড়ছিস, যেখানে এসে দাঁড়াইছিস, কার জন্য জানিস? তোর এই সৎ ভাইয়ের জন্য। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, সংসারে হাল ধরছিল তোর এই সৎ ভাই। হাড় ভাঙা খাটুনি করে দিনের পর দিন কষ্ট করে তোরে টাকা পাঠাইছে ডাক্তার করার জন্য। আমি কতবার বলেছি পারবো না আমি টাকা খরচ দিতে, চলে আসতে বলোকে। না, ও আসে নাই। ও বলছে না, আমার ভাই ডাক্তার হয়ে আসবে, প্রয়োজনে আমি শরীরের রক্ত বিক্রি করে টাকা দেবো বাবা, তাও আমি আমার ভাইকে ডাক্তার বানিয়েছি। এত কষ্ট করেছে তোর জন্য, আর তুই তাকে সৎ ভাই বলছিস? এই পশু, তোর জন্য কত কষ্ট করেছে দিনের পর দিন, তাকে আজ তুই অপমান করছিস। এই পশু, আজ তুই আসবি বলে খুশিতে পাগল হয়ে গেছে তোর ভাই। তুই যা যা খেতে পছন্দ করিস সারা বাজার তন্ন তন্ন করে খুঁজে এনেছে তোর জন্য, আর সেই ভাইকে আজ তুই বুকে নিতে অস্বীকার করলি, অপমান করতে তোর বিবেক একটু বাঁচলো না রে জানোয়ার। এই, তুমি এসব কি শুরু করেছো আমার ছেলেটার সাথে? হ্যাঁ, এত বছর পর বিদেশ থেকে আসছে আমার ছেলেটা দেশে, তুমি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে তুমি নিজের ছেলে হয়ে আমার ছেলেকে কথা শোনানো শুরু করেছো। হ্যাঁ, আমার ছেলে যা করেছে একদম ঠিক করেছে। এইরকম একটা মূর্খ গন্ডকে, অশিক্ষিতকে ভাই হিসাবে পরিচয় দিয়ে তার সম্মান নষ্ট করবে নাকি? হ্যাঁ বাবা, চল আয় ভিতরে আয়। আসো। চল বাবা, বাবা আমি তো একটু কষ্ট পাইনি। মা আর ভাই তো সত্য কথা বলছিল না, আমি একটু কষ্ট পাইনি।
যাও তুমি একটা কাজ করো, ঘরে যাও, আমি ওর লাগেজ নিয়ে আসতেছি, যাও। কিরে বাবা, বাবা এখনো ঘুমাস না? এত রাত হয়েছে। মা, এই সময় তোমরা? কিরে, সকালের বিষয়টা নিয়ে তুই মন খারাপ করে আছিস? সকালে ওর সাথে এরকম ব্যবহার করে একদম ঠিক করেছিস। ওকে বুঝিয়ে দিয়েছিস যে ওর জায়গাটা কি, কোথায় সে আছে। আমার ছেলে বিদেশ থেকে এত ডিগ্রি নিয়ে আসছে, ওর মতো অশিক্ষিত মূর্খকে ভাই বলে পরিচয় দেওয়ার জন্য? বাবা, ও তোর সাথে যতই মিশতে চেষ্টা করো, তুই কিন্তু ওর কথায় গলবি না, মিশবি না, যতই ভালোবাসার কথা বলো, বুঝছিস? আর অসৎ কখনো আপন হয় না, মনে রাখিস। একটা কথা মনে রাখিস, ওর কোনো কথা তুই পাত্তা দিবি না, সৎ সতই থাকে। মা, তুমি এসব কি শুরু করেছো? ভাইয়া বাড়িতে পা রাখতে না রাখতেই বড় ভাইয়ের জন্য তার মনে বিষ ঢুকাচ্ছ। মা, আমাকে একটা কথা বলো তো, বড় ভাই আমাদের জন্য কি না করেছে? বড় ভাই আমাদের জন্য যা করেছে সেই দিন তুমি কখনো শোধ করতে পারবে না। আর ভাইয়া, মায়ের কথা বাদ দি, মা তো একটা স্বার্থপর মহিলা, তার মতো স্বার্থপর এই দুনিয়া তার একটাও নেই। সে আজ খেলে কাল ভুলে যায়। কথা আছে না, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, মাও ঠিক তেমন। যাই হোক, তোমার কথায় আসি, তুমি তো একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ হয়ে বড় ভাইয়ের সাথে এই আচরণটা তুমি কিভাবে করলে? তুমি কিভাবে ভুলে গেলে সে তোমার বড় ভাই হয়? যাই হোক, তুমি সকালবেলা ভাইয়ের সাথে যে ব্যবহারটা করেছো তুমি একদম ঠিক করোনি, এতে ভাইয়া খুব কষ্ট পেয়েছে। আমার মনে হয় ভাইয়ের কাছে তোমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তুই কি বললি? কি বললি তুই? আমার ডাক্তার ছেড়ে তুই কামলা অশিক্ষিত ভাইয়ের কাছে ক্ষমা চাইবে? কখনো না। দেখলি তো বাবা, দেখলি? হ্যাঁ, আমার ঘরে কাল সাপ জন্ম নিয়েছে, আমার খেয়ে অন্যের গুণগান গায়, এবার নিজের চোখে দেখলি তো? মিলি, তুই আমার বোন হয়ে তুই তোর সৎ ভাইয়ের পক্ষে কথা বলছিস? মানে আমাকে তোর সৎ ভাইয়ের কাছে ছোট হতে বলছিস, ক্ষমা চাইতে বলছিস? তোর এই কথায় আমি অনেক কষ্ট পাইছি রে। ভাইয়া, তুমি যেমন আমার ভাই, বড় ভাইও ঠিক তেমনি আমার ভাই। এখানে যদি তুমি অন্যায় না করে বড় ভাই অন্যায় করতো, তাহলে আমি সেম তোমার মতো বড় ভাইয়াকেও তোমার কাছে ক্ষমা চাইতে বলতাম। কিন্তু এখানে তো বড় ভাইয়া কোনো অন্যায় করেনি, তুমি অন্যায় করেছো, তাই আমি তোমাকে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইতে বলছি। আর এখানে আমি দেখছি না যে তুমি কোথাও থেকে ছোট হও। ও আচ্ছা, আমি এখন ঠিকই বুঝতে পারছি। মা আমাকে ঠিকই বলতো, আপন ভাইকে রেখে সৎ ভাইয়ের প্রতি তোর এত মায়া। আচ্ছা দেখি, বিপদে পড়লে আপন ভাই তোর পাশে দাঁড়ায় নাকি সৎ ভাই? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি যে আমি বিপদে পড়লে সবার আগে আমার বড় ভাই গিয়ে আমার পাশে দাঁড়াবে। সেটা এতদিনে আমি এই বাড়িতে থেকে খুব ভালো করে বুঝতে পেরেছি। মা, তোমার এই ছোট মেয়ে কিন্তু একটু বেশি বেশি করছে। ওকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিয়ে দিয়ে তাড়ানোর ব্যবস্থা করো, ওকে আমার একটু সহ্য হচ্ছে না। বাবা ঠিক আছে, তুই এখন মাথা গরম করিস না, অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমা, মাথা ঠান্ডা করে ঘুমা বাবা, ঘুমা। মা, মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? আমাকে কার কাছে রেখে গেলে? আমাকে তোমার সাথে কেন নিয়ে গেলে না? আমি যে আর অবহেলা সহ্য করতে পারছি না মা। আমি সবাইকে আপন করে দেওয়ার চেষ্টা করি, আর সবাই আমাকে দূরে ঠেলে দেয় মা। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না। বাবা, আমার বাবা, সব আমার দোষ, সব আমার দোষ বাবা। আমার জন্য তো আজকে অবস্থা। আমি যদি বিয়ে করে ওই ডাইনিকে এই বাড়িতে না আনতাম, তাহলে তোর পুর অবস্থা হতো না বাবা। চল, রাতে চল, ঘুমাবি। আয়, আমি ঘুম পাড়িয়ে দিই। তুই চাও, আমি আসছি। আয় বাবা। কে? সাসি আম্মা, আমার ডাকছিলেন? হ্যাঁ ডাকছি তো।
আজকালকার তো দূরে ডাকলে পাওয়াই যায় না, কই থাকিস কি রে? কই আর থাকবো, আমার তো আপন বলতে পৃথিবীতে কেউই নেই। আপন বলতে চাচি আম্মা ছিল, সেও আমাকে আর সোহেল ভাইকে একা রেখে চলে গেছে। তাই এই বাড়িতে আসা হয় না। এই বাড়িতে আসলেই চাচি আম্মার স্মৃতি বেশি বেশি করে মনে পড়ে। যে যখন আমাকে ডাকে তার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসি। আচ্ছা আপনি বলেন আমাকে কেন ডাকছেন? এমনি এমনি তো আর আমাকে ডাকেন নাই। জলদি করে বলেন, আবার ফুপুদের বাসায় যেতে হবে। এমন করে বলছিস কেন রে? মনে হয় আমি তোর কিছু লাগি না? আসলে কালকে সকালে তোর ভাই আসছে বিদেশ থেকে, তার তো আচার খুব পছন্দ, আচার খেতে চাচ্ছে। আমি তো তেমন ভালো আচার বানাতে পারি না, তুই তো খুব ভালো আচার বানাস, তাই তোরে ডেকেছি। এখন যদি তুই আচারটা বানিয়ে দিস তাহলে আমার খুব উপকার হতো রে মা। এভাবে বলার কিছু নাই। আম কোথায় বলো, আমি আচার বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিতরে আয়। দাঁড়াও মা, তোমাকে একটা কথা জিগাই। আচ্ছা, সকালবেলা যে একটা মেয়ে আসছিল, ওইটাকে চিনলাম না তো আমি। ও, ওকে চিনতে পারলি না? ও তো রফিক চাচার মেয়ে মনি। বাপ মা মরা এতিম মেয়ে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খায়। মাঝে মধ্যে যখন আমার দরকার হয় ডাক দিলে সে কাজ করে দিয়ে যায়। খুব ভালো মেয়ে, সহজ সরল। সকালে তুই বললি না তোর আচার খেতে মন চাইছে, আমি ওকে ডাকলাম, এসে আচার বানিয়ে দিয়ে গেল। ও বানিয়েছে না? দেখে তো কেমন মজা না? খুব মজা বানিয়েছে তো। আচ্ছা মা, যদি কিছু না মনে করো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, ধরো মনির তো বাবা মা কেউ নেই। আমি চিন্তা করলাম, যেহেতু বাবা মা কেউ নেই, বাড়ির সমস্ত কাজ পারে, তুমি যদি চাও তোমার সৎ ছেলের সাথে মনিকে বিয়ে দিয়ে এই বাড়ির বউ করে নিয়ে আসবা। কেন বলো তো? বউ করে আনলে বিনা বেতনে একটা কাজের বউ পেয়ে গেলে, আর মাঝে মধ্যে তোমাকে এই বাড়ির যে সমস্ত ছোটোখাটো কাজ করা লাগে এইগুলোও কিন্তু করা লাগবে না। মেয়েটা অনেক সরল সোজা, যেহেতু বাবা মা নেই, তুমি যদি কোনো কথা বলো তোমার মুখের উপরে কথা বলতে পারবে না। আর তাছাড়া তোমার ছেলের তো বয়স হয়ে গেছে, এখন যদি বাবা অন্য কোনো একটা মেয়েকে এই বাড়িতে বউ করে নিয়ে আসে, তাহলে কিন্তু তোমার কথা মেনে চলবে না, তোমার মুখে মুখে কথা বলবে। তুই তো একদম ঠিক কথা বলেছিস। আমি তো এইভাবে ভেবে দেখিনি কখনো। আমি আজই তোর বাবার সাথে কথা বলে মনিকে এই বাড়ির বউ করে আনার ব্যবস্থা করব। ঠিক আছে মা, আমি গেলাম। শোনো, তোমাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি সবসময় বলো না আমি আমার সৎ ছেলেকে নিয়ে ভাবি না, আমি সবসময় আমার নিজের ছেলে মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করি। তাই আজ নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার ছেলে তো বড় হয়েছে, তাই না? বিয়ে শাদী করাতে হবে না, নাহলে তো বলবে আমার জন্য তোমার ছেলে বুড়ো হয়ে গেছে। তাই রফিক ভাইয়ের মেয়ে মনি আছে না, মনি তো দেখতে শুনতে খুবই সুন্দরী, বুদ্ধিমতী, ভালো, তোমার ছেলের সাথে খুব মানাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো আপত্তি না থাকে তো মনির সাথে সোহেলের বিয়েটা ঠিক করি, তোমরা যদি অমত না করো আর কি। জীবনে এই প্রথম তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। আসলে আমি তো মনে মনে মনিকে আমার সোহেলের জন্য ঠিক করে রেখেছিলাম, তোমার ভয়ে বলতে পারি নাই। কিরে সোহেল, তোর কি মত বাবা? বাবা মা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখানে আমার কোনো আপত্তি নেই। দাদা ভাই নিয়ে আমার বড় ভাইয়ের একজন আপন মানুষ আসতেছে। দেখো মনি, তুমি আগে কি করেছো না করেছো সেটা জানার আমার বিষয় না, দেখারও বিষয় না। এখন দেখার বিষয়টা হচ্ছে তুমি আমার বউ, এই বাড়ির বড় বউ। আমি জানি বড় বউ হিসেবে তুমি তোমার সমস্ত দায়িত্বটুকু তুমি পালন করতে পারবে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার মান সম্মান যাতে নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। তুমি খালি আমার লগে থাকো। আমি তোমার সাথে সব সময় আছি।